আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটা আমরা শুরু করব কবি জীবনানন্দ দাশের একটা সুন্দর কবিতার লাইন দিয়ে। কবি জীবনানন্দ দাশ বলেছিলেন, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। আমিও তো একজন কবি। আমি বলি, সকলেই চান্স পায় না, কেউ কেউ চান্স পায়। যারা চান্স পায় তারা এখন থেকেই শুরু করে। ভালো বিশ্ববিদ্যালয় যদি হয় তোমার ড্রিম, আমার সাথে লেগে থাকো, ফিজিক্সকে বানিয়ে দিব একেবারে ক্রিম। সো ডিয়ার স্টুডেন্টস, টুডে উই উইল স্টার্ট ভেক্টর। আই এম ইফতেখার হোসেন ইমু, ইউ ব্যান্টর। সো আসো, আমরা কথা না বেশি না বলে আমরা আমাদের পড়াশোনায় চলে যাই। তো আজকে আমরা পদার্থবিজ্ঞানের ভেক্টর অধ্যায় শুরু করব। তার আগে তোমাদেরকে একটু করে আমরা বলে দিই পদার্থবিজ্ঞানে আসলে তোমাদের কী কী আছে না আছে, একেবারে আমরা ফিজিক্সের সাথে তোমাকে একটু করে পরিচয় করাই দিই। প্রথমত, এইচএসসিতে তোমরা জানো পদার্থবিজ্ঞানে আমাদের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ফার্স্ট পার্ট আর একটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো আমরা এখন ফার্স্ট পার্টটা পড়ব। প্রথম পত্রের মধ্যে হচ্ছে টোটাল 10টা অধ্যায় আছে, আর দ্বিতীয় পত্রে যদি যাও সেখানে টোটাল 11টা অধ্যায় আছে। এর মধ্যে বলে রাখা ভালো, এই যে 10টা অধ্যায়, তার মধ্যে 1 নাম্বার যে অধ্যায়টা, এটা হচ্ছে তুমি ক্লাস 9-10-এ 1 নাম্বার অধ্যায় পড়ছো না, লাইক ওইটার মতোই। এবং 9-10-এ তো 1 নাম্বার অধ্যায় থেকে সিকিউ হইতো মাঝে মধ্যে, কিন্তু ইন্টারমিডিয়েটে এই অধ্যায় থেকে কখনো সৃজনশীল আসেনি, ভবিষ্যতে আসবেও না। সো তোমার কাজ হচ্ছে, এখান থেকে কিন্তু প্রচুর এমসিকিউ আসে। তো আমরা স্টুডেন্টদেরকে যেটা পরামর্শ দিই, আমরা এই অধ্যায়টা পড়াবো হচ্ছে সবার লাস্টে। কিন্তু তুমি নিজে নিজে বাসায়, এখন যেহেতু তোমার কোনো কামকাজ নাই, তুমি বাসায় বসে বসে এই অধ্যায়টা বই থেকে নিজে নিজে রিডিং করে ফেলবা যতটুকু বুঝো। আর কোনো কনফিউশন থাকলে লিখে রাখবা, আমরা যখন পড়াবো তখন ক্লিয়ার হয়ে যাবে। এবার আসো বাকি 9টা অধ্যায়। বাকি 9টা অধ্যায়ের মধ্যে এখানে ফেলে দেওয়ার মতো কোনো অধ্যায় নেই। প্রত্যেকটা অধ্যায়ই হচ্ছে চমকপ্রদ, প্রচুর পরিমাণ আমাদের বেসিক আছে। আর আরেকটা কথা বলে রাখি, সেকেন্ড পেপারের মধ্যে হচ্ছে টোটাল 11টা অধ্যায়, তার মধ্যে 10টা অধ্যায়ের মধ্যে অনেক কিছু আছে পড়ার মতো। তার মধ্যে আবার একটা লাস্ট অধ্যায়, 11 নম্বর অধ্যায়, যেটার নাম হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। এই জ্যোতির্বিজ্ঞান থেকে সাধারণত প্রশ্ন আসে না, কিন্তু বাইচান্স একবার বোর্ডে প্রশ্ন চলে আসছিল, তবে আসলেও সিলেক্টিভ কিছু জায়গা থেকে আসে। তো আমরা সেগুলো নিয়ে এখন কোনো কথা বলবো না, আমরা বলবো হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র নিয়ে। সো আমাদের পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের 1 নম্বর অধ্যায়টা যেহেতু আপাতত তোমার হোমওয়ার্ক, সো আমরা ক্লাস শুরু করছি হোমওয়ার্ক দিয়ে। নিজ দায়িত্বে এই অধ্যায়টা ভালো করে পড়ে ফেলবা। এখানে মুখস্থ করা জিনিস বেশি, যে কোনো একটা বই থেকে তুমি রিডিং পড়ে ফেলবা, হয়ে যাবে। এবার আসা হচ্ছে ভাইয়া, আমাদের বাকি 9টা অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বস যে অধ্যায়টা, সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 2, যাকে আমরা বলি ভেক্টর। এই ভেক্টর অধ্যায়টা এমন একটা অধ্যায়, তুমি এই অধ্যায়টা তো পড়তে হবে, ভবিষ্যতে যে অধ্যায়গুলো পড়বা তার মধ্যে ম্যাক্সিমাম অধ্যায়ের মধ্যে এই ভেক্টর অধ্যায়ের কনসেপ্টগুলো কাজে লাগবে। যেমন কোথায় কোথায় কাজে লাগবে আমি যদি বলি, অধ্যায় নাম্বার 3-এ কাজে লাগবে, 4-এ কাজে লাগবে, 5-এ কাজে লাগবে, তারপর হচ্ছে 6-এ কাজে লাগবে। অধ্যায় নাম্বার 7-এ কাজ লাগে না। অধ্যায় নাম্বার 8-এ আমাদের কাজে লাগে না খুব একটা। অধ্যায় নাম্বার 8 হালকা কাজে লাগে অধ্যায় নাম্বার 8-এ। অধ্যায় নাম্বার 9-এও কাজে লাগে হালকা পাতলা। আর অধ্যায় নাম্বার 10-এ কাজে লাগে না। এর মানে তুমি মোটামুটি বুঝতে পারছো, ম্যাক্সিমাম অধ্যায়ের মধ্যে এই ভেক্টরের একটা কানেকশান আছে। এই ভেক্টরটা তুমি যত ভালো করে পড়তে পারবা, যত বেশি বেসিক ক্লিয়ার থাকবে, তোমার অন্যান্য অধ্যায়গুলো তত বেশি ইজি হয়ে যাবে, কারণ হুটহাট করে তুমি ধরতে পারবা। সো প্রথমত গেলে হচ্ছে আমরা আজকে ভেক্টর অধ্যায়টাই শুরু করব একটু পরে। আর তার আগে আমরা একটু করে তোমাদেরকে বলে নিই, যেহেতু তোমরা নিউ, তো তোমাদেরকে আসলে কয়েকটা জিনিস আমরা বলে দিই। প্রথমত হচ্ছে তোমরা বই কী কী কিনবা, আর আমি ব্যক্তিগতভাবে কী কী বই দিই। সো একটু কথাগুলো শোনো। আমরা প্রথমে একটু 5 মিনিট কথা বলি, এই কথাগুলো আসলে খুব বেশি মূল্যবান। সো প্রথমে যদি তোমাকে আমি বলি, ইন্টারমিডিয়েট লাইফে তুমি আসলে এইচএসসির পরে নিশ্চয়ই তুমি চাও না যে তুমি খালি ইন্টারে A+ পাইয়া ঘরে বসে থাকবা, এরকম আসলে কেউ চায় না। ইন্টারমিডিয়েটে তোমার ভালো রেজাল্ট করাটাই ইন্টারে তোমার টার্গেট না। তোমার টার্গেট হচ্ছে ভালো একটা জায়গায় চান্স পাওয়া। তুমি যদি ইন্টারমিডিয়েটে এইচএসসিতে ভালো করবা, এই টার্গেটে পড়ো, তুমি এইচএসসিতে ভালো করবা, কিন্তু অ্যাডমিশনে কোথাও আল্লাহর রহমতে চান্স পাবা না। আর যদি তুমি অ্যাডমিশন টার্গেট করে পড়াশোনা করো, তাহলে আসলে তুমি ইন্টারেও ভালো করবা, অ্যাডমিশনও ভালো করবা। সো আসলে তো অ্যাডমিশনের জন্য নতুন কোনো সিলেবাস না। ইন্টারে তুমি যা পড়বা সেটা টার্গেট করে তুমি এমনভাবে পড়বা যে সব একসাথে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এবার আসি আমাদের ক্ষেত্রে। প্রথমত বলি, তোমাদের বাজারে অনেকগুলো রাইটারের বই আছে, তার মধ্যে তোমরা 2-1টা রাইটার কিনতে পারো। কোন কোন রাইটার তুমি কিনতে পারো আমি বলে দিব, আর আমার পক্ষ থেকে আমি যা যা দিব। প্রথমত আসি, আমার পক্ষ থেকে আমি প্রথমে
চ্যাপ্টার ওয়াইজ একটা করে আমরা বই দিব বা লেকচার শিট দিব, যে যেমন আমাদের ভেক্টরের মধ্যে আমরা এই বইটা দিয়েছি। এই বইয়ের মধ্যে আসলে আমাদের মেইন যে টার্গেটটা সেটা হচ্ছে আসলে টপিকস ওয়াইজ ম্যাথ। প্রচুর পরিমাণ ইন্টারে ম্যাথ করতে হয়। তুমি ক্লাস 9-10 5টা অধ্যায় মিলে যা ম্যাথ করছো এখানে এক অধ্যায় তার থেকে বেশি ম্যাথ করতে হয়। সো আমাদের আসলে তুমি ঝামেলায় পড়ে যাবা কি, আমরা যত ম্যাথ করাবো তোমার বইতেও নাই, গাইডেও নাই, বিভিন্ন জায়গা থেকে কালেকশান। তো এত কালেকশন তো তুমি খুঁজে খুঁজে দেখতে পারবা না, দুর্মিয়া তোমার কাম শেষ। তোমাকে আমি যত ধরনের ম্যাথ লাগে সবগুলো আমি এখানে নিয়ে আসবো, যে টাইপ ভিত্তিক আমার বইয়ের মধ্যে থাকবে, ওইখান থেকে আমরা করাবো। এবং আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে এই টাইপ ভিত্তিকের মধ্যে হচ্ছে বোর্ড পরীক্ষার প্রশ্ন, তারপর হচ্ছে বোর্ড পরীক্ষার প্রশ্ন, তারপর হচ্ছে তোমার ভার্সিটির অ্যাডমিশনের যে প্রশ্ন সেগুলো নিয়ে আসছি, আর ইঞ্জিনিয়ারিংয়ের যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আসছি। এখন অনেকে বলতে পারে মেডিকেলের প্রশ্ন লাস্টে অ্যাড করে দিয়েছি, তবে আমাদের মেডিকেলের প্রশ্ন মুখস্থ লাইন থেকে হয়, যার জন্য আমার আলাদা একটা বই থাকবে। সো এটা গেলে হচ্ছে এটা দিয়ে আসলে তোমার ভার্সিটি ইঞ্জিনিয়ারিং সব কভার হয়ে যাবে, ইন্টারমিডিয়েটও কভার হয়ে যাবে। এখন এর পাশাপাশি সহায়ক যে জিনিসগুলো সেটা হচ্ছে আমি একটা বই দিব, সেটা হচ্ছে ওয়ান শট রিভিশন বুক, ওয়ান শট রিভিশন। এই ওয়ান শট রিভিশনের কাজটা কি আমি একটু করে ছোট্ট করে যদি বলি তোমাকে, তুমি এই কাজটা করো না যে ইন্টারমিডিয়েটে এত বেশি ম্যাথ, তুমি পরীক্ষার আগে আসলে কোনটা করে যাবা না এটাই বুঝবা না। তো ওই কারণে তোমার জন্য কাজ কি, তোমাকে আমি এই ওয়ান শটের ভিতর অন্তত যে ম্যাথগুলো পরীক্ষার আগে দেখা উচিত বা বারবার দেখা উচিত সব ধরনের ম্যাথগুলো আমি এখানে নিয়ে আসবো। এর মানে তুমি মনে করো আমার ভেক্টর অধ্যায়ের মধ্যে 250 ম্যাথ আছে, এখন তুমি তো 250 ম্যাথ পরীক্ষার আগে বারবার দেখবা না, বা এই 250 তো তুমি হোমওয়ার্কও করছো, এই সবগুলো ম্যাথ তো তোমার দেখে যাওয়ার প্রয়োজন নাই, এগুলো তুমি সব করছো মানে তোমার বেসিক ক্লিয়ার। এখন তুমি কোন জিনিসগুলো গুরুত্ব দিয়ে পড়বা সেটা তুমি জানো না, আবার কোন ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট কোনগুলো কম ইম্পর্টেন্ট সেটাও তুমি জানো না। সো আমার ওয়ান শট রিভিশন বুকে আমি যে কাজটা করবো, একবারে ম্যাথের সলিউশন সহ তোমাকে দেওয়া থাকবে, যে ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট স্টার মার্ক করা থাকবে, তুমি একবার আমার সাথে করবা, এরপর খালি ওয়ান শট রিভিশন পড়বা, একেবারে অ্যাডমিশন পর্যন্ত তোমার কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। এটা তোমাকে খুব হেল্প করবে, মানে বারবার পড়তে, ইন্টারমিডিয়েটে পড়া বেশি হওয়ার কারণে কেউ রিভাইজ দিতে পারে না, বাট রিভাইজ তো তোমাকে দিতে হবে। এবার আসা হচ্ছে 2 নাম্বার, আমি আরেকটা বই যেটা দিব সেটা হচ্ছে এটিএম। এটিএম মানে কি, এটিএম মানে হচ্ছে এক টানা মুখস্থ। এই এটিএম ফিজিক্স যে বইটা দিব, এই বইটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমি মেডিকেল অ্যাডমিশন টার্গেট করে বানাইছি। সো মেডিকেল এবং ইন্টারমিডিয়েট টার্গেট করে। কেন ইন্টারমিডিয়েটে আমরা অনেকে মনে করি এমসিকিউতে খালি ম্যাথ দিবে, ব্যাপারটা এরকম না। 25টা এমসিকিউর মধ্যে তুমি দেখবা যে 8-9টা বা 10টা আমাদের মুখস্থ টাইপের জিনিস থাকে। আবার মেডিকেল অ্যাডমিশনও হচ্ছে আমাদের এই মুখস্থ টাইপের জিনিসগুলো আসে। তাহলে তোমার কাজটা কি, তোমার কাজ হচ্ছে এই মুখস্থ টাইপের জিনিসগুলো তুমি মুখস্থ না করলে পারবা না, আসলে সত্যি কথা পারবা না। পরীক্ষার আগে যদি তুমি চিন্তা করো বুঝে বুঝে মুখস্থ জিনিসগুলো তুমি দাগাই ফেলবা, এটা আসলে বুংবাং কথা, এগুলো কেউ বললে কান দিও না। তুমি স্পিডে মুখস্থ জিনিসগুলো দাগাই ফেলতে পারার জন্য সঠিকভাবে, তার জন্য তোমার যেটা করতে হবে এগুলো আসলে মুখস্থ করতে হবে। এখন কি মুখস্থ করবা না এত কিছু তো আমাদের টাইম নেই। সো আমরা যে কাজটা করি, এটিএম ফিজিক্স যেটা, এটার মধ্যে আমি যে কাজটা করছি, বইয়ের যে লাইনগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে, তারপর হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলা বা বিভিন্ন বইয়ের রাইটারের পিছনের যে প্রশ্নগুলা, ওই প্রশ্নগুলার মধ্য থেকে যেগুলো তোমাকে মুখস্থ করতে হবে সেগুলো আমি একসাথে করে দিছি। এই বইটা পড়লে ওই মুখস্থ জিনিস সবগুলো তুমি একেবারে ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ পাবা। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই মুখস্থ জিনিসগুলো সবসময় পরীক্ষায় কমন পাওয়া যায়, এবং যাদের মেডিকেল টার্গেট তারা এটা পড়লে মেডিকেলে 20-এ 20 পাবা ইনশাল্লাহ। এবার আসা হচ্ছে ওয়ান শট রিভিশন বুক গেল, এটিএম ফিজিক্স একটা বই গেল। এরপর হচ্ছে আমরা আরেকটা বই দিব হচ্ছে তোমার 3 নাম্বার হচ্ছে তোমার এই যে গাণিতিক এমসিকিউ, যেটা দিব হচ্ছে সেটা হচ্ছে গাণিতিক এমসিকিউ। গাণিতিক এমসিকিউ হচ্ছে তোমার, এখানে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে গাণিতিক এমসিকিউ তুমি করে শেষ করতে পারবা না, হিউজ পরিমাণ। তো আমি যে কাজটা করব, একটা ক্যাটাগরির মধ্যে যতগুলো ম্যাথ হইতে পারে, এমসিকিউ হইতে পারে, মানে হয় না এই 10টা এমসিকিউ তুমি পারবা এই একটা এমসিকিউ করলে, ওই একটা এমসিকিউ আমার বইতে থাকবে। এর মানে এগুলো সবগুলো তুমি হাতে কলমে প্র্যাকটিস করে করবা। এগুলো করা মানে হচ্ছে আমার এখান থেকে তুমি 100টা করা মানে দেখবা যে 1000টা করার মতো কাজ হয়ে গেছে। সো এটা গেলে হচ্ছে আমাদের গাণিতিক এমসিকিউ। এই গাণিতিক এমসিকিউটা হচ্ছে আমাদের কাজে লাগবে হচ্ছে ওই এমসিকিউগুলা সলভ করার জন্য। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর হচ্ছে আমরা আরেকটা বই দিব হচ্ছে 4 নাম্বার, সেটা হচ্ছে জ্ঞানমূলক আর অনুধাবনমূলক। আমাদের যে জিনিসটা হয়, আমরা সবাই মনে করি যে সৃজনশীল মানে হচ্ছে সৃজনশীলের গ আর গ খালি ম্যাথ আর ম্যাথ করে। আরে বোকা, তুমি যদি 5টা সিকিউ আনসার করো, 5টার মধ্যে 50 নাম্বার, তাই না? এই 50 নাম্বারের মধ্যে সৃজনশীলের গ আর গ কত ভাইয়া?
ওই গোয়ার গ হচ্ছে 7 করে 5 7 35। বাকি যে 15 নাম্বার কিন্তু সেটা এই জ্ঞানমূলক অনুধাবনমূলকে। সো আমরা অনেকে এটা প্র্যাকটিস না করার কারণে পরীক্ষা প্রপারলি লিখতে পারি না। সো আমার বইটা থাকবে হচ্ছে যত ধরনের জ্ঞানমূলক অনুধাবনমূলক তোমার আছে এবং আসতে পারে সব একসাথে, মানে বুঝছো তো, একবারে কমপ্যাক্ট। এটা করলে তুমি সবসময় কমন পাবা। সো এগুলো হচ্ছে আমি যা দিব। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে আমাদেরকে কি আর কোনো বই কিনতে হবে না? অবশ্যই হবে। তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে বাজারে গিয়ে বাজার থেকে তুমি বিভিন্ন রাইটারের বই আছে, তার মধ্যে অন্তত আমার সাথে যদি তুমি করতে চাও অন্তত 2টা রাইটার প্রথমত তোমারে কিনতে হবে। একটা হচ্ছে তপন স্যার, আরেকটা হচ্ছে ইসহাক স্যার। এই 2টা কিনতে হবে। সো এর মধ্যে আমি বলে রাখি, তপন স্যারের বইটা হচ্ছে খুবই সহজ ভাষায় লেখা। আমরা রেগুলার যখন পড়াবো তুমি তপন স্যারের বই পড়বা। আর ইসাক স্যারের বইটা হচ্ছে একটা অধ্যায় কমপ্লিট করবো, দেন তুমি ইসাক স্যারের বইটা হচ্ছে তুমি একবার রিডিং করে নিবা। হ্যাঁ, শুরুতে পড়বা না। আমরা একটা অধ্যায় শেষ করার পর তুমি নিজ দায়িত্বে একদিনে ইসাক স্যারের বইটা পুরোটা শেষ করে ফেলবা, ওই অধ্যায়টা। আর ইসাক স্যারের বইয়ের অনুশীলনীটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেখান থেকে অনেক বেশি কমন আসে। এবার প্রশ্ন হচ্ছে ভাই কোনো গাইড কিনতে হবে কিনা? হ্যাঁ, এই 2টার বাইরেও তোমরা আরও বই কিনতে পারো। বাজারে অনেক বই আছে, যেমন অক্ষরপত্র বইটা ভালো, তারপর হচ্ছে এই যে সেলু স্যারের বইটা ভালো, তারপরে জ্ঞান স্যারের বইটা ভালো। সো তুমি কিনতে পারো, যে আরও যদি তোমার মনে হয় আর 4-5টা কিনে কোনো অসুবিধা নেই, তবে এই 2টা মাস্ট। এরপর আসা হচ্ছে তোমার প্রশ্ন হচ্ছে ভাই অনেকে বলবে গাণিতিক পদার্থবিজ্ঞান। আমার সাথে থাকলে গাণিতিক পদার্থবিজ্ঞান লাগবে না, কারণ আমি যা করাচ্ছি সেখানে সব চলে আসবে। গাইড কিনতে হবে কিনা? জি ভাইয়া, বাজার থেকে আপনি যে কোনো একটা গাইড কিনবেন, তবে গাইডে কি দেখে কিনবেন? তোমাকে যে জিনিসটা দেখে কিনতে হবে সেটা হচ্ছে অতীতের যে সৃজনশীল আর এমসিকিউ ওই প্রশ্নগুলো আছে কিনা। মানে প্রিভিয়াস ইয়ারের আমার বোর্ড প্রশ্নগুলো লাগবে। প্রিভিয়াস ইয়ারের যে বোর্ড প্রশ্নগুলো, ওই বোর্ড প্রশ্নগুলো আমি প্র্যাকটিস করার জন্য আমার একটা গাইড লাগবে। সেটা তুমি কোন কোম্পানির গাইড কিনবা তোমার ব্যাপার, বোর্ড কোয়েশ্চেন তো আর কেউ বানাই লিখবে না। সো তুমি তোমার মতো করে যে কোনো একটা নিতে পারবা। সো আশা করি তোমরা মোটামুটি ওভারঅল একটা আইডিয়া পেয়েছো। সো আমরা আর বেশি কথা বলবো না, অনেক কথা বলে ফেলেছি। এবার আমরা শুরু করে দিব আমাদের আজকের ক্লাস। সো আমরা আজকের ক্লাসে মেইনলি যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ভেক্টর। সো ভেক্টরের একেবারে বেসিক জিনিস নিয়ে আমরা আজকে কথা বলবো, একেবারে শুরুর দিকের জিনিস, খুবই বেসিক জিনিস নিয়ে কথা বলবো। আজকের ক্লাসের মধ্যে ম্যাক্সিমাম জিনিস আবার তোমরা পারো, তো পাইরা আবার ওভার কনফিডেন্ট হয়ে যাও না, সামনে খেলা আসতেছে। সো আসো আমরা শুরু করি ভাইয়া। প্রথমত আমরা যে জিনিসগুলো দিয়ে শুরু করবো আসো একবারে সহজ করে বলি। আর তার আগে আমি একটা কথা বলে রাখি, ক্লাস অনলাইনে করতেছো ঠিক আছে, কিন্তু খাতা কলম নিয়ে বসতে হবে, আমার সাথে সাথে নোট করতে হবে। আমি কোনো স্লাইড এগুলো আমি কখনো দিব না। তোমাকে যে কাজটা করতে হবে, ক্লাস করতে করতে নোট করে ফেলতে হবে। প্রয়োজনে তুমি ক্লাসটা একটু থামায়া কোনো কিছু লিখতে হলে লিখে নিবা, বাট আমার একটাই কথা, তোমাকে কন্টিনিউয়াসলি লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। সো আসো তাহলে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। প্রথমত আসি, আমরা এই অধ্যায়ের মধ্যে গেলে প্রথমে যে জিনিসগুলো পাবো, একটু শুনো ভাইয়ের কথাটা। প্রথমে আমরা পাবো হচ্ছে রাশি। প্রশ্ন হচ্ছে ভাইয়া রাশি কাকে বলে? যাদেরকে পরিমাপ করা যায় তাদের নাম হচ্ছে রাশি। দুনিয়াতে যত কিছু পরিমাপ করতে পারবা তার নাম কি? রাশি। আর পদার্থবিজ্ঞানের অন্তর্গত যে রাশিগুলা, তাদেরকে সাধারণত আমরা ভৌত রাশি নামে ডাকি। এগুলাকে রাশি বললে অসুবিধা নাই, মানে স্পেশালি এগুলো পদার্থবিজ্ঞানের অন্তর্গত, এটা বোঝানোর জন্য আমরা জোর করে বলি যে ভৌত রাশি। তাহলে এই 2টা অনেক বইতে সেম আছে, অনেক বইতে আলাদা আছে, কোনো অসুবিধা নেই। একবারে যদি স্পেসিফিক পড়তে চাও, রাশি মানে যাদেরকে পরিমাপ করা যায়, আর ভৌত রাশি মানে পদার্থবিজ্ঞানের অন্তর্গত যে সকল রাশিকে পরিমাপ করা যায় তাদেরকে আমরা ভৌত রাশি বলি। তাহলে এবার এই ভৌত রাশিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। কী ভাইয়া? একটার নাম হচ্ছে স্কেলার রাশি, আর আরেকটার নাম হচ্ছে কি ভাইয়া? আরেকটার নাম হচ্ছে ভেক্টর রাশি। তোমরা খুব ভালো করে জানো কোনটার মিনিং কি। তো আমি যদি তোমাকে একটু করে বলি, তাহলে স্কেলার রাশি মানে কি? যাদের মান আছে কিন্তু কোনো দিক নাই, মান আছে কিন্তু দিক নাই, তাদেরকে আমরা বলি স্কেলার। আর ভেক্টর রাশি মানে কি? যাদের মান আছে প্লাস দিকও আছে, তাদেরকে আমরা বলি ভেক্টর। তাহলে সবাই একটু খাতায় সুন্দর করে নোট করে ফেলো। লেখো রাশি, রাশির সংজ্ঞা লেখো। যাদেরকে পরিমাপ করা যায় তাদেরকে রাশি বলে। যাদেরকে পরিমাপ করা যায় তাদেরকে রাশি বলে। এবার আসো লেখো ভৌত রাশি। লেখো পদার্থবিজ্ঞানের অন্তর্গত যে সকল রাশিকে পরিমাপ করা যায় তাদেরকে ভৌত রাশি বলে, অথবা পদার্থবিজ্ঞানের অন্তর্গত রাশিকে ভৌত রাশি বলে। পদার্থবিজ্ঞানের অন্তর্গত রাশিকে ভৌত রাশি বলে, এটা লেখো। তাহলে রাশি দ্বারা আমরা কি বুঝলাম? যাদেরকে পরিমাপ করা যায়। আর ভৌত রাশি মানে কি? পদার্থবিজ্ঞানের অন্তর্গত যে সকল রাশি তার নাম হচ্ছে ভৌত রাশি। এরপর খাতায় লিখো ভৌত রাশি 2 প্রকার।
লেখো ভৌত রাশি দুই প্রকার। 1 নাম্বার দিয়ে লিখবা স্কেলার রাশি, স্কেলার রাশি, আর তার পাশে অবলিক দিয়ে লিখবা হচ্ছে অদিক রাশি, অবলিক দিয়ে লিখবা হচ্ছে অদিক রাশি। 2 নাম্বারে লেখা হচ্ছে ভেক্টর রাশি, তার সাথে অবলিক দিয়ে লেখা হচ্ছে সদিক রাশি। আমরা স্কেলার রাশিকে বলি হচ্ছে অদিক রাশি, তার কোনো দিক নেই। আর ভেক্টর রাশির আরেকটা নাম হচ্ছে সদিক রাশি। তাহলে আমরা এবার লিখে ফেলি স্কেলার রাশির সংজ্ঞা। যে সকল রাশির শুধু মান আছে কিন্তু কোনো দিক নেই তাদেরকে স্কেলার রাশি বলে। এটা তোমরা জানো, যে সকল রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই তাদেরকে স্কেলার রাশি বলে। এবার আসো ভেক্টর রাশির সংজ্ঞাটা লিখে ফেলো। যে সকল রাশির মান ও দিক উভয়ই আছে তাদেরকে ভেক্টর রাশি বলে। যে সকল রাশির মান ও দিক উভয়ই আছে তাদেরকে আমরা ভেক্টর রাশি বলি। তাহলে আমাদের রাশি গেল, ভৌত রাশি গেল, স্কেলার রাশি গেল, ভেক্টর রাশি গেল। এবার তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিছু স্পেসিফিক রাশি নিয়ে আমি তোমাদেরকে এখন একটু কথা বলি, যেগুলো নিয়ে তোমার একটু কনফিউশন হতে পারে। কনফিউশন থাকলে একটু ক্লিয়ার করে নিবা, আর কনফিউশন না থাকলে ভালো। সো আমি একটু কয়েকটা রাশি নিয়ে তোমাকে বলি, তোমরা একটু খেয়াল করো। প্রথমত আসা হচ্ছে ভর ভার্সেস ওজন। আশা করি আমরা খুব ভালো করে জানি ভর মানে কি, কোনো একটা বস্তুতে কতটুকু পরিমাণ পদার্থ আছে তাকে আমরা বলি ভর। এর মানে ভর বলতে আমরা শুধু পরিমাণ বুঝাই কিন্তু কোনো দিক বুঝাই নেই, ওই কারণে ভর একটা কী রাশি ভাইয়া বলো তো? ভর হচ্ছে একটা স্কেলার রাশি। আর ওজন মানে কি, কোনো বস্তুকে পৃথিবী তার দিকে যে বলে টানে তার নাম হচ্ছে ওজন। এর মানে ওজন এক ধরনের বল, বল যেহেতু ভেক্টর রাশি, ওজন হচ্ছে এক ধরনের ভেক্টর রাশি। তাহলে ভর আর ওজনের মধ্যে আশা করি কনফিউশন হবে না। এরপর 3টে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে বল, প্রাবল্য এবং বিভব। এই 3টে জিনিস জেনে রাখবা। প্রথমত আসো ভাইয়া, বল যদি বলি, বল তো তোমরা জানো বল হচ্ছে একটা ভেক্টর রাশি। আর প্রাবল্য যদি বলি, মনে রাখবা প্রাবল্য হচ্ছে এক ধরনের বল, প্রাবল্য হচ্ছে এক ধরনের বল। এই প্রাবল্যটা তুমি ইন্টারে 2টা পাবা, একটা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য আর একটা পাবো হচ্ছে তড়িৎ প্রাবল্য। তাহলে আমাদের যেই প্রাবল্যই বলুক না কেন, প্রাবল্য বললে আমাকে বুঝে নিতে হবে এটা একটা কী রাশি ভাইয়া? ভেক্টর রাশি। এবার আসো বিভব। মনে রাখবা বিভব হচ্ছে এক ধরনের কাজ, বিভব এক ধরনের কি ভাইয়া? কাজ। আমরা জানি দুনিয়ার যে কোনো কাজ বা শক্তি হচ্ছে স্কেলার রাশি, এদের কোনো দিক নেই। এর মানে বিভব যেহেতু এক ধরনের কাজ, অতএব বিভব একটা কী রাশি ভাইয়া বলো তো? স্কেলার রাশি। তাহলে আমরা বুঝলাম বিভব একটা স্কেলার রাশি। তাহলে আমাদের যদি বলে তড়িৎ বল, ভেক্টর রাশি। যদি বলে আমাদের যদি বলে আমাকে চুম্বক বল, তাও ভেক্টর রাশি। যদি বলে মহাকর্ষীয় বল, ভেক্টর রাশি। প্রাবল্য বললেই ভেক্টর রাশি, বিভব বললেই স্কেলার রাশি। এগুলো আমরা খুব ভালো করে জানি। এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি, তোমাকে যদি ভাই জিজ্ঞেস করি ক্ষেত্রফল, যদি জিজ্ঞেস করি ক্ষেত্রফল কী রাশি, স্কেলার নাকি ভেক্টর, তখন অনেক স্টুডেন্ট ভুল করে বসে থাকে। অনেকে তোমরা ছোটোবেলা থেকে আসলে জানতা যে ক্ষেত্রফল তো আমরা পরিমাপ করি, আসলে সত্যিকার অর্থে তোমরা শুধুমাত্র ক্ষেত্রফলের মানটা পরিমাপ করতে, ওই কারণে দিক নিয়ে কখনো চিন্তা করো নাই। কিন্তু বাস্তবতা হচ্ছে ভাইয়া আমাদের এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলের মানও আছে প্লাস তার দিকও আছে। ওই কারণে মনে রাখবা ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি। আমরা ইন্টারমিডিয়েট পদার্থবিজ্ঞানে এটাকে খুব বেশি হাইলাইট করব যে ক্ষেত্রফল কোন ধরনের রাশি? ভেক্টর রাশি। এখন তুমি প্রশ্ন করে বসবা ভাইয়া ক্ষেত্রফল যদি ভেক্টর রাশি হয় ওই ক্ষেত্রফলের দিক কোন দিকে, সেটা আমাকে একটু বলেন, সহজ ভাষায় বলে দিই। মনে রাখবা কোনো একটা তল যদি আমার কাছে থাকে, মনে করো আমার এই তলটাই আমার হাত, এই হাতের তালুটার একটা ক্ষেত্রফল আছে না? আছে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ক্ষেত্রফলের মান আছে আমরা সবাই জানি। এখন তুমি আবার প্রশ্ন করে যাবে তাহলে আপনি বলেন যে আপনার এই হাতের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের দিক কোন দিকে? মনে রাখবা ক্ষেত্রফলের দিক হচ্ছে এই তলের লম্ব বরাবর বাইরের দিকে। মানে আমার এই হাতের তালুটার লম্ব বরাবর বাইরের দিকে, এটা হচ্ছে আমার ক্ষেত্রফলের দিক। যেমন আমি যদি বলি এই যে আমার বোর্ডটা, এই বোর্ডটা যদি একটা ক্ষেত্রফল হয় তার দিক কোন দিকে? এই যে বাইরের দিকে। আমি যদি বলি আমার হাতটা এভাবে আছে, এই হাতের ক্ষেত্রফলের দিক কোন দিকে? এই যে এটার লম্ব বরাবর বাইরের দিকে। এর মানে তুমি ইজিলি বলতে পারবা যে কোনো একটা তল যদি তোমাকে ভেঙে দিই, এই তলের ক্ষেত্রফল যদি এ হয়, এই ক্ষেত্রফলের দিক হচ্ছে এই তল বরাবর বাইরের দিকে, যাকে আমরা এ ভেক্টর দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা বুঝলাম ক্ষেত্রফল একটা কী রাশি ভাইয়া? ভেক্টর রাশি। এখানে আমাদের এগুলো নিয়ে আলোচনা নেই, সেকেন্ড ইয়ারে আলোচনা আছে, অতএব আমরা এগুলো নিয়ে বেশি কথা বলবো না। যা জেনে রাখবা ক্ষেত্রফল একটি কী রাশি? ভেক্টর রাশি আমাদের পদার্থবিজ্ঞানে। তাহলে আমরা মোটামুটি এগুলা জানলাম। এবার আসো দেখো, তুমি ইন্টারমিডিয়েট পদার্থবিজ্ঞান পড়তে পড়তে অনেকগুলো রাশির সাথে তুমি পরিচিত হয়ে যাবা, এবং সত্যিকার অর্থে তোমাকে আমি যখন জিজ্ঞেস করবো এটা কী রাশি, ওইটা কী রাশি, তুমি হুটহাট করে আনসার দিয়ে দিতে পারবা, কোনো অসুবিধা হবে না।
এরপরেও আমরা এখন একটা টেকনিক শিখব, যে টেকনিক দিয়ে আমরা কিছু ভেক্টর আমরা মনে রাখব। কিন্তু বলে রাখা ভালো, আমি এই টেকনিকটা আজকে শেখাবো, কয়েক মাস পরে তুমি এমনিতেই তোমার আর টেকনিকটা শিখতে ইচ্ছে করবে না। কেন করবে না? কারণ এই টেকনিকে যা আছে এগুলো সবই তুমি মুখস্থ পারো, তো পারলে তো শুধু শুধু টেকনিক শিখে লাভ নেই। এটা হচ্ছে জাস্ট প্রাথমিক একটু আমাদের সুবিধার জন্য আমরা বলছি। সো আমি যে টেকনিকটা বলছি সেটা একটু জেনে রাখো। টেকনিকটা হচ্ছে, সবাই খাতায় লিখে নাও, লিখবো হচ্ছে ভেক্টর রাশি মনে রাখার টেকনিক। তাহলে ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে, এটাই হচ্ছে আমাদের টেকনিক। এটা দিয়ে আমরা অনেকগুলো মনে রাখতে পারবো। সো আসো আমরা কী কী মনে রাখতে পারি। প্রথমত আসি, আমরা যদি বলি ভতে হচ্ছে ভরবেগ, বেতে হচ্ছে বেগ, এগুলো সবাই হচ্ছে ভেক্টর। হ্যাঁ, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কিছু ভেক্টর আর কি, যেগুলো থেকে প্রশ্ন একটু বেশি হয়। তো এর বাইরে আরও অনেকগুলো আছে, এগুলোটা জাস্ট আপাতত। সতে হচ্ছে আমাদের স্মরণ, আর বতে হচ্ছে আমাদের বল, ফ্রিতে হচ্ছে আমাদের প্রাবল্য, আমরা বলেছিলাম প্রাবল্য একটি ভেক্টর, আর ওতে হচ্ছে ওজন, আমরা একটু আগে বলেছি ওজন একটি ভেক্টর। ততে হচ্ছে ত্বরণ একটি ভেক্টর আমরা জানি। মতে হচ্ছে মন্দন, ত্বরণ মন্দন একটা খালি চিহ্ন বিপরীত বা এই যে ডিরেকশানটা বিপরীত, আর কোনো কিছু না, অতএব দুইজনই হচ্ছে আমাদের ভেক্টর। এরপরে ভা মানে হচ্ছে ভ্রামক, এইবার তোমার একটু করে লাগবে, হ্যাঁ লাগলে অসুবিধা না, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আর সে মানে হচ্ছে সান্দ্রতা, এবারে একটু করে লাগবে, টেনশন নেওয়ার কিচ্ছু নাই, আমরা বলে দিব। প্রেম মানে হচ্ছে পৃষ্ঠটান, ও মা এবার তো আরও একেবারে টান টান করে লেগেছে। আর মানে হচ্ছে মহাকর্ষীয় বল। এর মধ্যে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তোমার আসলে এখানে কোন জিনিসটাতে একটু পেইন লাগছে, তাহলে তুমি আমাকে হয়তো বলবা যে ভাইয়া ভ্রামক জিনিসটা একটু কনফিউজিং, পৃষ্ঠটান কনফিউজিং, আর সান্দ্রতা কনফিউজিং। যেই জিনিসগুলো তোমার কাছে কনফিউজিং সেগুলো আমি বলছি, আর বাকিগুলো তুমি ইজিলি মনে রাখতে পারবা বা তুমি জানো। সো আসো, প্রথমত আমি একটু করে বলি, এই যে ভ্রামক, এটা আমরা মেইনলি আলোচনা করব চ্যাপ্টার নাম্বার 4-এ, পৃষ্ঠটান আলোচনা করব চ্যাপ্টার নাম্বার 7-এ, সান্দ্রতা আলোচনা করব চ্যাপ্টার নাম্বার 7-এ। ইম্পর্টেন্ট বলে এখন একটু করে বলে দিচ্ছি। সো অগ্রিম বলে দিই, তুমি আমার কথা বলার পর যদি মনে করো যে ভাইয়া এই জিনিসগুলো আমি বুঝে গেছি, কচু বুঝছো, কিছুই বুঝবা না, তুমি খালি জাস্ট একটু করে মনে রাখবা যে অনেক কিছু আছে এগুলার, আমরা জাস্ট একটু করে মনে রাখি। সেটা হচ্ছে কি, ভ্রামক মনে রাখবা, ভ্রামক ইজ রিলেটেড টু ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি, ভাইয়া প্রশ্ন হচ্ছে ঘূর্ণন গতি কি? দেখো ক্লাস 9-10-এ তোমরা শুধু গতি পড়ছিলা, ইন্টারে তুমি গতি পড়বা না। ইন্টারে তুমি পড়বা হচ্ছে দুই রকমের গতি, একটা হচ্ছে রৈখিক গতি আর একটা হচ্ছে ঘূর্ণন গতি। রৈখিক গতির হিসাব নিকাশ একরকম, ঘূর্ণন গতির হিসাব নিকাশ একরকম। তোমরা আগে বলতে কি, ভাইয়া বাস যাচ্ছে, ভাইয়া বাঘ দৌড়াচ্ছে, ভাইয়া গরু হাম্বা করে যাচ্ছে, ভাইয়া ছাগল আসতেছে, ভাই যা কিছু করো সব কিছু সোজা লাইনে ছিল। বাট ইন্টারমিডিয়েটে এসে এটা দুই ভাগে ভাগ হবে, কেউ হচ্ছে সোজা লাইনে যাবে, কেউ হচ্ছে ঘুরবে। যেমন আমি যদি বলি, আমাদের ইন্টারমিডিয়েটে এরকম একটা ম্যাথ আমরা করাবো, সেটা হচ্ছে একটা আমরা ওই সেলিং ফ্যান ইউজ করি না, একটা ফ্যান, ওই ফ্যানের সুইচটা আমি অফ করে দিলাম, বললাম যে সুইচটা অফ করে দেওয়ার পর ওই ফ্যানটা নিশ্চয়ই সুইচ অফ করে দিয়ে সাথে সাথে থামে না, কিছুক্ষণ পরে থামে, তাই না? ওই ফ্যানটা সুইচ অফ করার পর কিছুক্ষণ পর থামলো, থামার আগে ফ্যানটা কয়বার ঘুরছে তোমাকে ম্যাথ করে বের করতে হবে। তখন তুমি নর্মাল ফর্মুলা দিয়ে করতে পারবা না, তখন তোমাকে ঘূর্ণন গতির জন্য আলাদা ফর্মুলা লাগবে। সো ঘূর্ণন গতি হচ্ছে পদার্থবিজ্ঞানের আলাদা একটা জগৎ। তো তুমি ওই জগতে ঢুকার দরকার নেই, হারাই যাবা, কারণ হারাই গেলে তোমার খুঁজতে হলে আবার সেটা পড়ে যেতে হবে। সো এখন দরকার নেই, আমরা জাস্ট এতটুকু জেনে রাখবো, ভ্রামক যদি শব্দটা শুনো, ভ্রামক মানে ঘূর্ণন, মানে তোমার কাছে ভ্রামকটা ঘূর্ণনের সাথে রিলেটেড কিছু একটা। ভাই কী সেটা জানার দরকার নেই, এখন ভবিষ্যতে আমরা খুব ভালো করে জানবো। আপাতত জেনে রাখো, ভ্রামক হচ্ছে ঘূর্ণনের সাথে রিলেটেড। সো ঘূর্ণনের সাথে রিলেটেড এটা হচ্ছে একটা ভ্রামক। তাহলে ভ্রামককে আমরা ভেক্টর রাশি বলবো, দ্যাটস ইট, আর কিচ্ছু না। যেমন তোমাকে বলতে পারে বলের ভ্রামক, তোমাকে বলতে পারে ভরবেগের ভ্রামক, এরকম অনেকগুলো আছে। হ্যাঁ, সো আমরা সেক্ষেত্রে যে কাজটা করবো, জাস্ট এতটুকুই জানবো, ভ্রামক মানে হচ্ছে সামথিং রিলেটেড টু ঘূর্ণন, আর বেশি জানার দরকার নাই। এবার আসবো হচ্ছে সান্দ্রতা। ভাইয়া সান্দ্রতা জিনিসটা কি? সান্দ্রতা হচ্ছে এক ধরনের ঘর্ষণ বল। কোনো একটা বস্তু, এটা একটা বস্তু, এটা আরেকটা বস্তু, একটা বস্তু যখন আরেকটা বস্তুর উপর দিয়ে চলে বা চলার চেষ্টা করে,
তখন এই তল আর এই তল একজন আরেকজনকে বাধা দেয় না? অবশ্যই বাধা দেয়। এই বাধাদানকারী বলটাকে আমরা বলি ঘর্ষণ বল। এটা একটা মনে করো কঠিন পদার্থ, এটা একটা মনে করো কঠিন পদার্থ। দুইটা কঠিন পদার্থের মধ্যে যে ঘষাঘষি, মাঝখানে যে বাধা, এটাকে আমরা ঘর্ষণ বলতাম। জানো তো যে ঘর্ষণের কারণে তাপ উৎপন্ন হয়, জানো না? যেমন এই যে শীতকালে এরকম হয় না, ভাই কীরকম শীত লাগছে করে দিই না মানে আমরা আসলে ওই ঘর্ষণটাকে কাজে লাগিয়ে তাপ উৎপন্ন করছি, সেই তাপ দিয়ে আমরা একটু করে মুখটাকে গরম করছি, দ্যাটস ইট। সো আমরা বুঝলাম যে ঘর্ষণ তো আমরা বুঝছি, তাই না? দেখো, তুমি যাকে ঘর্ষণ বল বলো তার নামই হচ্ছে সান্দ্রতা। খালি পার্থক্য একটাই, সান্দ্রতাটা কার জন্য? ভাইয়া মনে রাখবা, সান্দ্রতা জিনিসটা হচ্ছে আসলে প্রবাহীর জন্য। এবারে ভাইয়া এখন কুদ্দুস তো জামালায় পড়ে যাবে। কুদ্দুস বলে যে ভাইয়া প্রবাহী মানে কি? অনেকে মনে করে প্রবাহী মানে তরল। অবভিয়াসলি না। মনে রাখবা, প্রবাহী মানে যারা প্রবাহিত হয়, এবং প্রবাহিত হওয়ার জন্য কারো হেল্প লাগে না, নিজে নিজে প্রবাহিত হয়। যেমন মনে করো তুমি এক গ্লাস পানিকে ফ্লোরে রেখে দাও, ফ্লোরে ফেলে দিবা, কি মনে হয় পানিগুলো একেবারে শাক হয়ে বসে থাকবে না, নাকি নিজে নিজে প্রবাহিত হবে? অবশ্যই নিজে নিজে প্রবাহিত হবে। এর মানে পানি বা তরল পদার্থ এক ধরনের প্রবাহী। এবার তাহলে তুমি একটা কাজ করো তো, তুমি একটা গ্যাস এনে গ্যাসের সিলিন্ডারের মুখটা খুলে দিও, গ্যাস তোমাকে দেখে দাঁড়াই থাকবে, তাই না? ওই মিয়া, গ্যাস কারো নাম না। এই গ্যাস হচ্ছে আমাদের সিলিন্ডারের গ্যাস, বায়বীয় পদার্থ। যদি গ্যাস কারো নাম হইতো, হয়তো তোমার বন্ধু গ্যাস সে তোমার জন্য দাঁড়ায় আছে, হোয়াটএভার। বাট আমরা গ্যাসীয় পদার্থের কথা বলছি, সেক্ষেত্রে কিন্তু ভাইয়া এরকম হবে না। গ্যাসীয় পদার্থ নিজে নিজে প্রবাহিত হয়। ওই কারণে প্রবাহী বলতে মনে রাখবা, তরলকেও আমরা প্রবাহী বলি আর গ্যাসকেও আমরা প্রবাহী বলি। দেখো, প্রবাহীর মধ্যে একটা ঘর্ষণ কাজ করে, যেটা আমরা চ্যাপ্টার 7-এ পড়বো, আপাতত এখানে দেখার দরকার নেই। মনে রাখবো, প্রবাহীর মধ্যে যে ঘর্ষণটা কাজ করে তাকেই আমরা সান্দ্রতা নামে ডাকি। কি বললাম? প্রবাহীর মধ্যে যে ঘর্ষণটা কাজ করে তাদের নাম হচ্ছে সান্দ্রতা। যেহেতু তাহলে বুঝলাম যে সান্দ্রতা হচ্ছে এক ধরনের ঘর্ষণ বল, তাই না? সো অতএব যেহেতু এটা এক ধরনের ঘর্ষণ বল, তাহলে এটা একটা ভেক্টর রাশি। এবার আসবো হচ্ছে ভাইয়া পৃষ্ঠটান। দেখো, পৃষ্ঠটানটাও আমরা চ্যাপ্টার 7-এ পড়বো। একটু করে বলি, নাম দিকে বলছে পৃষ্ঠটান মানে পৃষ্ঠে টান। তো প্রশ্ন হচ্ছে ভাইয়া কার পৃষ্ঠে? উত্তর হচ্ছে ভাইয়া তরলের পৃষ্ঠে। কার পৃষ্ঠে টান ভাইয়া? তরলের পৃষ্ঠে। তরলের পৃষ্ঠে যে টান তার নাম পৃষ্ঠটান। ব্যাপারটা কীরকম আমি বলি, তোমরা কখনো খেয়াল করছো কিনা জানি না, এটা গ্রাম অঞ্চলে একটু বেশি দেখা যায়। তোমরা গ্রামাঞ্চলে যদি কখনো দেখো কোনো একটা পুকুরের ভিতর হালকা ময়লা জমে আছে, উপরে একটা আস্তরণ, পোকামাকড় যদি ওই আস্তরণের উপর দিয়ে হাঁটাচলা করে, খুব ভালো করে ঝুম করে যদি দেখো, তুমি দেখবা মনে হচ্ছে একটা পাতলা পর্দা, ওই পর্দার উপর এটা হাঁটাহাঁটি করতেছে। আসলে তরল পদার্থের পৃষ্ঠ সবসময় টান টান অবস্থায় থাকে, একটা টান টান স্থিতিস্থাপক পর্দার মতো কাজ করে। ওই পৃষ্ঠের মধ্যে যে টান, তার নাম হচ্ছে পৃষ্ঠটান। আর মজার ব্যাপার একটা এক্সাম্পল দিই, আর তোমরা কখনো খেয়াল করছো? মনে করো তুমি বাথরুমে গেলা, কেউ আবার বাথরুমে চলে যাবে না, এখন মনে করতে বলেছি, হ্যাঁ আসো, তাহলে ধরে নিই আমরা বাথরুমে গেলাম, কলটা সারার পর যখন একবারে লাস্ট মোমেন্টে তুমি দেখবা একেবারে ফোটায় ফোটায় পানি পড়ে। ফোটায় ফোটায় পানি পড়ার সময় তুমি একটু খেয়াল করলে দেখবা এটা এরকম গোল আকারে পড়তেছে। গোল মানে এটা ট্রাই করে যে গোল থাকতে, বৃষ্টির ফোঁটা গোল গোল করে পড়ে। আসলে সত্যিকার অর্থে তোমার কোনো কখনো প্রশ্ন হয় না ভাইয়া এটা এরকম গোল হতে চায় কেন? আসলে তরলের পৃষ্ঠে একটা টান আছে যার নাম পৃষ্ঠটান। এই টানের কারণে সে সবসময় গোল হয়ে থাকতে চায়, কিন্তু গ্র্যাভিটির কারণে সে একটু নিচের দিকে টান খায়, ওই কারণে হচ্ছে একটু হালকা লম্বা দেখায়। কিন্তু যদি গ্র্যাভিটির কারণে টানটা না খাইতো, তাহলে এটা একবারে গোল হয়ে থাকতো, মানে এটা গোলকের মতো। সো এই পৃষ্ঠটান হচ্ছে এক ধরনের বল বা টান। টান মানে হচ্ছে কি? বল, টান বল। সো যেহেতু এটা এক ধরনের টান বল, অতএব এটা কী রাশি ভাইয়া? ভেক্টর রাশি। তাহলে আমরা বুঝলাম ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। এখানে ভ মানে ভরবেগ, ব্যাগ, স্মরণ, বল, প্রাবল্য, ওজন, ত্বরণ, মন্দন, ভ্রামক, সান্দ্রতা, পৃষ্ঠটান, মহাকর্ষীয় বল, এরা সবাই হচ্ছে ভেক্টর। আবারও বলছি, ভবিষ্যতে কখনো না কখনো তোমার মনে হবে এটা বোগাস, কোনো দরকারই নেই, আসলেই দরকার নেই। এখন খালি মজা নেওয়ার জন্য এটা পড়ে রাখলাম। এবার আসো ভাইয়া, আমরা একটা কাজ করি, তোমাকে একটা প্রশ্ন করি। তাহলে তুমি নিশ্চয়ই ভাইয়া বুঝে গেছো না যে স্কেলার রাশি কাকে বলে আর ভেক্টর রাশি কাকে বলে? অবশ্যই বুঝে গেছো। এখন যদি তোমাকে প্রশ্ন করি ভেক্টর কাকে বলে, তখন তুমি বলবা যার মান আছে এবং দিক আছে তাকে আমরা ভেক্টর বলি। এবার
আল্লাহর নাম নিয়ে খাতায় লেখা শুরু করো। লেখো লেখো প্রশ্ন লিখো। লিখো শুধু মান ও দিক থাকলেই কি কোনো রাশিকে ভেক্টর বলা যাবে? কোনো রাশিকে ভেক্টর বলা যাবে? এটা প্রশ্ন। অনেকে বলবে হ্যাঁ ভাইয়া এতক্ষণ ধরে পড়ছি বমি অতীতে আমি পড়ে এসেছি, মান আছে যার, দিক আছে যার, ভেক্টর হবে, এখানে কনফিউশনটা কি আবার? জি ভাইয়া আছে, না থাকলে কোশ্চেন করতাম না। সবাই মনে করো যে ভাইয়া মান এবং দিক থাকলেই ভেক্টর। উত্তরটা আসলে এটা না। মনে রাখবা মান এবং দিক যদি থাকে আমরা সাধারণত ভেক্টর বলি, কিন্তু ভেক্টর হওয়ার জন্য মান এবং দিক থাকাটাই এনাফ না। তাহলে ভাইয়া কি থাকতে হবে? মান এবং দিক তো থাকতে হবে, নতুন করে একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে মনে রাখবা ভেক্টর হওয়ার কন্ডিশন সমান হচ্ছে মান প্লাস দিক প্লাস ভেক্টরের সূত্র মেনে চলা। এর মানে আমরা এখনও তো পড়ি নেই, এই অধ্যায় যখন পড়তে যাব 2 দিন পরে তুমি আস্তে আস্তে পাবা যে আমরা ভেক্টরের সূত্র পড়বো। এখন ব্যাপারটা হচ্ছে এমন, কেউ একজনের মান আছে ওকে, দিক আছে ওকে, সে ভেক্টরের সূত্র মানে না। হ্যাঁ, মান আছে দিক আছে, সে যদি ভেক্টর হয় তো ভেক্টরের সূত্রটা কার জন্য? ভেক্টরের সূত্র অবশ্যই ভেক্টরের জন্য না। বলে যে না, সে ভেক্টরের সূত্র মানে না। ওমা, যদি তার মান থাকে দিক থাকে তাহলে তো ভেক্টরের সূত্র সে মেনে চলার কথা। জি ভাইয়া কথা, কিন্তু সে মানে না। তুমি কি করতে পারবা? যেহেতু সে মানে না, অতএব তাকে ভেক্টর বলা যাবে না। ভেক্টর হইতে হলে তাকে ভেক্টরের সূত্র মানতে হবে। তো আমরা একটা এক্সাম্পল দিই, শুনো ভাইয়া, একবারে ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা তো মিয়া শর্ট সিলেবাস পড়ছো, চলতরিৎ পড়ো নাই, যদি আমি অনলাইনে লেকচার দিয়ে দিছি চলতরিতের। মনে করো কোনো একটা সার্কিট, হ্যাঁ সার্কিট কি তো তোমরা মিয়া বুঝো না। আচ্ছা তোমরা এত কিছু বোঝার দরকার নেই, তুমি মনে করো যে কিছু না, এটা কারেন্টের তার। এই কারেন্টের তার, এটা তো বুঝো, কারেন্ট মানে তো বুঝো, কারেন্ট বা বিদ্যুৎ মানে তো বুঝো, হ্যাঁ সবাই বুঝে, হ্যাঁ দিলে বুঝবা। এখন এই দিক দিয়ে এখান থেকে এই দিকে, এদিক থেকে এই দিকে একটা বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, কিছু পরিমাণ বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, মানে কারেন্ট যাচ্ছে, একটা তারের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে। এই বিদ্যুৎ প্রবাহ বা কারেন্ট, এটাকে আমরা সাধারণত আই দ্বারা প্রকাশ করি। এর মানে এই দিক দিয়ে যেই পরিমাণ কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। এখন এই বিদ্যুৎ প্রবাহের যে একক, এই এককটা হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার বলি, এর মানে বিদ্যুৎ প্রবাহের একটা মান আছে। মান তো থাকবে ভাই, দুনিয়ার সকল রাশির মান আছে। মান না থাকলে তো পরিমাপ করতে না পারলেও তাকে আমি রাশিই বলবো না, সেটা তো ভেক্টর রাশি, বহু দূরের কথা। এখন বিদ্যুৎ প্রবাহের একটা মান আছে, যে আমি বলবো যে এখানে 5 এম্পিয়ার বিদ্যুৎ যাচ্ছে, 10 এম্পিয়ার বিদ্যুৎ যাচ্ছে, ডট 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 বিদ্যুৎ যাচ্ছে, ওকে ফাইন। এখন এখানে যে বিদ্যুৎ যাচ্ছে, এই বিদ্যুৎ প্রবাহের এককটাকে ভাইয়া আমরা কি বলছি? অ্যাম্পিয়ার সামথিং। এর মানে আমরা বুঝলাম এই মিয়া তার মান আছে। সবাই হাততালি দাও, সে এক ধাপ এগিয়ে গেছে। হ্যাঁ হাততালি দাও, হাততালি দাও, তার মান আছে, মান আছে। হ্যাঁ মান আছে মানে সম্মানও আছে। এখন আসো, তার একটা মান আছে। এখন যদি বলি দিক, ভাই এর দিক আছে কিনা? আমি তো বলেছি একটু আগে এই দিকে যাচ্ছে, এই দিকে, এর মানে ভাইয়া তার দিকও আছে। আবার হাততালি দাও, আবার হাততালি দাও, হ্যাঁ মানও আছে, দিকও আছে। আসো আমরা এটাকে ভেক্টর বলি। ধর্মিয়া এখানে ঝামেলা হয় কি, মান এবং দিক থাকা সত্ত্বেও এই যে বিদ্যুৎ প্রবাহ আই, এটা ভেক্টরের সূত্র মানে না, সে ভেক্টরকে কেয়ার করে না। তাহলে সে তার মানও আছে দিকও আছে, কিন্তু সে ভেক্টরের সূত্র মানে না। ভেক্টরের যে বিভিন্ন সূত্র আমরা সামনে পড়ব, সেই সূত্রগুলো সে মানে না। তাহলে মান এবং দিক থাকা সত্ত্বেও যেহেতু ভেক্টরের সূত্র সে মানে না, অতএব তাকে ভেক্টর বলা যাবে না। তাহলে এটা কি না? এটা ভেক্টর না। তাহলে এটাকে আমরা কি বলবো? অবশ্যই স্কেলার বলবো। এখন ভাইয়া আশা করে বুঝতে পারছি, খালি মান এবং দিক থাকলেই তুমি লাফালাফি করে ভেক্টর বলে বেড়ায়ও না। আজকের পর থেকে ভালো করে জেনে রাখবা, ভেক্টর হইতে হলে কী কী লাগবে? মান লাগবে, দিক লাগবে,
ভেক্টরের যে সূত্রগুলো সেই সূত্রগুলো সে মেনে চলতে হবে। যদি এই সবগুলো কথা সত্য হয় তাহলে আমরা বলতে পারবো যে ভাইয়া সে একটা ভেক্টর রাশি। তাহলে যদি বলে এরকম এক্সাম্পল আছে কিনা, অবশ্যই আছে। বিদ্যুৎ প্রবাহ তার নির্দিষ্ট কোনো কিন্তু তার মানও আছে, দিকও আছে, কিন্তু সে ভেক্টরের সূত্র মানে না। দ্যাটস ওয়াই আমরা বলবো বিদ্যুৎ প্রবাহ কোনো ভেক্টর রাশি নয়। এবার তোমারে যদি আমি এখন প্রশ্ন করি তাহলে বললো তো ভাইয়া বিদ্যুৎ প্রবাহ কী রাশি, তুমি বলবো ভাইয়া স্কেলার রাশি। 100% কারেক্ট। কিন্তু তোমার মনে করো কিছু ট্যালেন্ট ভাই ব্রাদার থাকে না, বড় ভাইটাই, তারা আসি তোমারও বলবে যে ওই মিস্টার, মনে করো তোমার নাম হচ্ছে কুতকুত, হ্যাঁ, ওই মিস্টার কুতকুত, হ্যাঁ কুতকুত, আবার তোমরা হাসিও না, কুতকুত। এই কুতকুত হচ্ছে ওই মিস্টারের নাম, হ্যাঁ, এটা আমার খুব ফেভারিট নাম, একটা খুব পছন্দের নাম, কুতকুত। সুন্দর না নামটা, কুতকুত? হ্যাঁ, এই যে কুতকুত নামটা আমার খুব পছন্দের। আমি ম্যাথ যখন করাবো তখন এই কুতকুত নামটাই দেবো। আমি কুতকুত নিয়ে আমার একটা গল্প আছে, তোমার বলি। আমার একটা পিচ্চি বাচ্চা আছে, তো আমি চাইছিলাম যে আমার বাচ্চার নাম হচ্ছে কুতকুত রাখতে। খুব পছন্দের নাম না, কুতকুত রাখতে। এখন আমার বউ কোনোভাবেই দিল না। পরে আমি চিন্তা করলাম যে যেহেতু পছন্দের নাম রাখতে পারছি না, একটা পশ লেভেলের নাম রাখবো। এরপর আমি বললাম যে তাহলে এক কাজ করো, কুতকুত বাদ, আমার বাচ্চার নাম আমি বিজ্ঞান রাখবো। হয়ে বলে যে বিজ্ঞানীরা কোন ধরনের নাম, সে তো বুঝে নাই। আমার বাচ্চার নাম যদি বিজ্ঞান রাখতাম, আজকে আমি বিজ্ঞানের জনক হইতাম, রিয়েল বিজ্ঞানের জনক। কিন্তু সে হতে দেয়নি, হিংসা করেছে। পরে তাকে বললাম আমাকে তো জনক হতে দিলা না, বিজ্ঞান ডাকলে তো তুমিও বিজ্ঞানের জননী হতে পারতা। সো ব্যাড লাক। এখন আসো, মনে করো মিস্টার কুতকুত হাসি বললো, ও ওই তোমার সেই ভাই ব্রাদার, ওই যে একটু জিনিয়াস টাইপের, হ্যাঁ ভাইয়া এই যে তুমি বলো তো বিদ্যুৎ প্রবাহ কোন ধরনের রাশি। তুমি বলবা যে ভাইয়া অবভিয়াসলি এটা হচ্ছে একটা স্কেলার রাশি, হ্যাঁ হোয়াই এই কাউ করে বলবা। সে বলে হয়নি। সে বলবে যে বিদ্যুৎ প্রবাহ স্কেলারও না, বিদ্যুৎ প্রবাহ ভেক্টরও না, এটা হচ্ছে টেনসর। এই টেনসর বা টেনসর জিনিসটা কি, এটা আসলে তোমার এখন জানার দরকার নেই। এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা। তুমি খালি এতটুকু মাথায় রাখবে, টেনসরটা হচ্ছে ভেক্টর এবং স্কেলারের মাঝামাঝি একটা অবস্থা। যেমন এটা নিয়ে অনেকে একটু কনফিউশনে থাকবে, ভাইয়া এটার তো দিকও আছে, তাহলে এটাকে আপনি কেন স্কেলার বলবেন? স্কেলার মানে তো তার দিক নেই। সো আসলে এইসবের কারণে আমরা ভেক্টর এবং স্কেলারের মাঝামাঝি এমন একটা অবস্থা চিন্তা করি যাকে বলা হয় টেনসর। কিন্তু এগুলো ইন্টারমিডিয়েটে পড়া না। অতএব ইন্টারমিডিয়েটে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, ইভেন পরীক্ষায় যদি আসে বিদ্যুৎ প্রবাহ কোন ধরনের রাশি, তুমি অবশ্যই কী অ্যান্সার দিবা? অবশ্যই স্কেলার রাশি। আর কোনো যদি ট্যালেন্ট ভাইয়া জিজ্ঞেস করে বা আপু জিজ্ঞেস করে, বলবা যে স্কেলার রাশি। যখন ওনার চোখ একটু বড় হবে তখন একটু থেমে বলবা এটা আসলে টেনসর। এখন আসি, তাহলে আমরা মোটামুটি বুঝলাম শুধু মানব দিক থাকাটা এনাফ না, মানব দিকের পাশাপাশি কী থাকতে হবে ভাইয়া বলো তো? তার ভেক্টরের সূত্রগুলো মেনে চলতে হবে। যদি মেনে চলে তাহলে আমরা তাকে বলতে পারবো সেটা কী রাশি? ভেক্টর রাশি। এবার আসো ভাইয়া, অনেকক্ষণ তো বললা, তোমাদেরকে দুইটা প্রশ্ন দিই, দেখি তোমরা পারো না। খুব কঠিন প্রশ্ন দিব, দেখি তোমরা পারো কি না, যে তোমরা কতটুকু পারো একটু আমি দেখি। আমি প্রশ্নগুলো লিখে দিচ্ছি, তোমরাও খাতায় নোট করো। সো প্রথম প্রশ্নটা, আমি দুইটা প্রশ্ন লিখে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি স্কেলার রাশি? নিচের কোনটি স্কেলার রাশি? নিচের কোনটি স্কেলার রাশি? খাতায় লিখো, নিচের কোনটি স্কেলার রাশি? এখানে অপশান আছে এ তড়িৎ প্রাবল্য, এ হচ্ছে তড়িৎ প্রাবল্য, বি হচ্ছে তড়িৎ বিভব, তড়িৎ বিভব, সি হচ্ছে ভরবেগ, ভরবেগ, আর ডি হচ্ছে বেগ। খুব কঠিন প্রশ্ন, হ্যাঁ। এটা আসছিল হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে 9-10 সালে সেশনে আসছিল। খুব কঠিন, হ্যাঁ। তোমরা পারবা না আমি জানি, তাও তোমাদেরকে দিচ্ছি আর কি। 2 নম্বরে আরেকটা প্রশ্ন লিখবো হচ্ছে নিচের কোনটি ভেক্টর রাশি নয়? সবাই লিখবা, আমি দেখতেছি। কিরে সকিনা লিখতেছে না, কাহিনি কি? নিচের কোনটি ভেক্টর রাশি নয়? নিচের কোনটি ভেক্টর রাশি নয়? 1 নম্বরে আছে হচ্ছে সরণ। চুমকি কথা বলিও না। 1 নম্বর হচ্ছে সরণ। বি নাম্বার যেটা, সেটা হচ্ছে ত্বরণ। জসিম চুপ থাকো। তাহলে দেখো, তোমরা অনলাইন ক্লাস করবো অফলাইনের মতো, হ্যাঁ। আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, ডিস্টার্ব করিও না।
এবার হচ্ছে কাজ। এখন আমি তোমাদেরকে প্রশ্ন করলাম এবং এটা আসছে হচ্ছে তোমার ডেন্টাল অ্যাডমিশন টেস্ট। আর এটা খুবই এই যে তোমার কঠিন প্রশ্নটা হচ্ছে ডেন্টাল অ্যাডমিশন টেস্টে 2002-03 সেশনে আসছিল। আশা করি তোমরা আনসার দিতে পারছো। নিচের কোনটি স্কেলার রাশি? তাহলে কোনটি স্কেলার রাশি? দেখতে যে প্রাবল্যতা ভেক্টর, বিভব, হ্যাঁ বিভব হচ্ছে এক ধরনের কাজ, এটা হচ্ছে আমাদের স্কেলার রাশি, অতএব অন্যগুলো তো দেখারও টাইম নেই। এবার আসো নিচের কোনটি ভেক্টর রাশি নয়? তোমাকে বলে নাই যে ভেক্টর রাশি হয়, বলেছে ভেক্টর রাশি নয়। আমরা অতি উৎসাহী হয়ে পরীক্ষার হলে অনেকে এই কাজটা করে, নিচের কোনটি ভেক্টর রাশি, এই দাগা দাগা ভেক্টর দিশে স্মরণ দাগায়, একটু পরে চিন্তা করে নয়। মনে রাখবা পরীক্ষায় প্রশ্নের লাস্ট পর্যন্ত পড়বা, কারণ প্রশ্নের লাস্টে তোমাকে হয়কে নয়কে হয় করে দিতে পারে। সো অতএব লাস্ট পর্যন্ত ভালো করে দেখবা। ভেক্টর রাশি নয় মানে স্কেলার রাশি। তাহলে এখানে স্কেলার রাশি একটাই আছে, কাজ। হ্যাঁ, কাজ হচ্ছে স্কেলার রাশি, অন্য কোনোটা স্কেলার রাশি না। অতএব তাহলে একটু মাথায় রাখবা, সেটা হচ্ছে প্রশ্নটা একটু ভালো করে পড়তে হবে। সো আমরা আশা করি এতটুকু বুঝতে পারছি। এবার চলে যাই তোমাদেরকে আরেকটু সামনের দিকে নিয়ে যাই। হ্যাঁ, আইয়ো তোমাদেরকে এবার যেটা পড়াবো ভাইয়া, সেটা হচ্ছে ভেক্টরের প্রকাশ। সবাই হেডলাইন লিখে ফেলো, ভেক্টরের প্রকাশ। ভেক্টরের প্রকাশ। আমরা তো ভেক্টর নিয়ে পড়াশোনা করবো, আর স্কেলার নিয়ে কোনো পড়াশোনা করব না, কথাও বলবো না। যেহেতু আমি ভেক্টর নিয়ে পড়াশোনা করব, এখন প্রশ্ন চলে আসবে ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, যেহেতু বিভিন্ন জায়গায় আমার লাগতে পারে। সো মনে রাখবা ভেক্টরকে দুইভাবে প্রকাশ করা যায়। কয়ভাবে? দুইভাবে। একটা হচ্ছে অক্ষর দ্বারা, একটা হচ্ছে অক্ষর দ্বারা, আরেকটা হচ্ছে ভাইয়া সরল রেখা দ্বারা, আরেকটা হচ্ছে সরল রেখা দ্বারা। ভেক্টরকে দুইভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে অক্ষর দ্বারা, আরেকটা হচ্ছে সরল রেখা দ্বারা। আইও আমরা একটা বিস্তারিত কথা বলি, খুব ভালো করে বুঝতে হবে। প্রথমে আমরা চলে আসি সরল রেখা দ্বারা যে ভেক্টরকে প্রকাশ করা যায়, হোয়াট ডাজ ইট মিন? দেখো কোনো একটা ভেক্টরকে প্রকাশ করার জন্য আমরা জাস্ট একটা তীরচিহ্নিত সরল রেখা দেখাই। দেখো এই যে আমি জাস্ট এই রেখাটা দেখাইলাম, এই রেখাটা তোমাকে দেখাই বললাম যে বলো তো এই রেখাটা কোন দিকে? তুমি কি আনসার দিতে পারবা? অবশ্যই না, কারণ এর তো কোনো দিকই নেই। আমি যদি এখন এই কাজটা করি, এখানে একটা তীর চিহ্ন দিলাম, এবার যদি তোমাকে আমি জিজ্ঞেস করি এই রেখাটা কোন দিকে, তুমি আনসার দিতে পারবে কি না? জি ভাইয়া এই দিকে, এই দিকে। তাহলে আমরা একটা ভেক্টর রাশির ক্ষেত্রে কী কী জানি? তার প্রপার্টি কী কী আছে? তার মান আছে, তার দিক আছে। এখন এই মান এবং দিক দুইটাকে তোমাকে আনতে হবে। সো আমি কেমনে আনি? এই যে রেখাটার তুমি একটা দৈর্ঘ্য দেখতে পাচ্ছ, এই রেখার দৈর্ঘ্যটা দ্বারা মান বোঝাচ্ছে। রেখার দৈর্ঘ্য দ্বারা কী বোঝায়? মান বোঝায়। আর এই যে তুমি তীরচিহ্ন দেখতে পাচ্ছ, এই তীরচিহ্ন দ্বারা দিক বোঝায়। আমরা জানি ভেক্টরের দুটো জিনিস থাকবে। কি কি থাকবে ভাইয়া? মান থাকবে, দিক থাকবে। এখন মান কি দিয়ে বোঝায়? দৈর্ঘ্য দিয়ে বোঝায়। দিক কি দিয়ে বোঝায়? তীরচিহ্ন দিয়ে বোঝায়। এর মানে এখন যদি প্রশ্ন করা হয় একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়, উত্তর হচ্ছে একটা তীর চিহ্নিত সরলরেখা দিয়ে। একটা তীর চিহ্নিত সরলরেখা দিয়ে তুমি কোনো একটা ভেক্টরকে প্রকাশ করতে পারবা। বলো বুঝছে কিনা? এখন এই জিনিসটা আমার খুব বেশি কাজে লাগবে, একটু জেনে রাখি। এই যে চিহ্ন, এই অংশটা, এটাকে বলা হয়, এই অংশটাকে বলা হয় শীর্ষবিন্দু। কি বলা হয়? শীর্ষবিন্দু। যখন আমরা তীরচিহ্ন দিয়ে প্রকাশ করব, যেই মাথায় তীরচিহ্ন আছে তাকে বলা হয় শীর্ষবিন্দু। আর অন্য যে বিন্দুটা, এটাকে বলা হয় পাদবিন্দু। এটাকে বলা হয় পাদবিন্দু। এটা শীর্ষবিন্দু, এটা পাদবিন্দু। এখন নর্মালি ভেক্টরকে প্রকাশ করার নিয়ম হচ্ছে এটা, তুমি একটা তীরচিহ্ন, এই রেখা আঁকবা, তীরচিহ্নটা এক পাশে দিবা। কিন্তু আমরা এবং বিভিন্ন বইতেও যে আমরা প্র্যাকটিস করার সময় আমরা তীরচিহ্নটা ইচ্ছে করে পাশে দিই না, মাঝখানে দিই, কোনো অসুবিধা নাই তো। যেখানে দাও না কেন তুমি বুঝতে পারছো তো যে এটা এদিক থেকে এদিকে। তাহলে আমি যদি বলি এখানে শীর্ষবিন্দু কোনটা, এটা শীর্ষবিন্দু, পাদবিন্দু কোনটা, এটা পাদবিন্দু। আই থিঙ্ক এটা তোমার ক্লিয়ার। এখন এটার নাম শীর্ষবিন্দু, এটার নাম পাদবিন্দু। এই শীর্ষবিন্দুর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে মাথা। মাথা, শীর্ষবিন্দুর আরেকটা নাম হচ্ছে মাথা। আর পাদবিন্দুর আরেকটা নাম হচ্ছে পা। পাদবিন্দুর আরেকটা নাম কি? পা। তাহলে পাদবিন্দুর নাম হচ্ছে পা। এই যে পা থেকে মাথা, আমরা পা মাথা বলি না? সো আমরা মাথা আর পা, আমি মাথা আর পা দিয়ে বলবো। এবার যদি তোমাকে আমি বলি আচ্ছা বলো তো ভেক্টরটা কোথায় আছে, মনে রাখবা একটা ভেক্টর কোথায় আছে তুমি কি দিয়ে বুঝবা? পা দেখে বুঝবা। আমি যদি তোমাকে বলি বলো তো আমি কোথায় আছি, তুমি কি বলতে পারবা? পারবা না, কারণ আমার পা তুমি দেখতেছো না। তাইলে আমার পা যেখানে আছে আমি সেখানে আছি। আমি কোথায় আছি?
পা যেখানে সেখানে। আমার পা দেখে তুমি আমার অবস্থান নির্দেশ করবা, মাথা দেখে নয়। সো অবস্থান নির্দেশ করার জন্য তোমাকে পায়ের দিকে তাকাতে হয়, মাথার দিকে নয়। তাহলে আমরা পায়ের দিকে তাকাবো, পায়ের দিকে তাকিয়ে বলবো যে ও এখানে আছে। এর মানে আজকের পর থেকে ভবিষ্যতে যখন আমরা বলবো একটা ভেক্টর কোথায়, তুমি বলো পা যেখানে সেথায়। সো আসো, এটা গেলে হচ্ছে একটা ভেক্টরকে সরল রেখা দ্বারা প্রকাশ করার সিস্টেম, এবং এই সরল রেখাটার দৈর্ঘ্য হচ্ছে মান। যেমন আমি যদি এতটুকু যদি একক ধরি, 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক, এর মানে এই ভেক্টরটার মান হচ্ছে 5 একক। আচ্ছা, এবার আসি অক্ষর। অক্ষর দ্বারা কিভাবে প্রকাশ করা হয়? আমি যদি একটা ভেক্টরকে অক্ষর দ্বারা প্রকাশ করতে চাই, তখন আমি কিভাবে প্রকাশ করব সেটা নিয়ে একটু করে কথা বলি। সো অক্ষর দ্বারা যদি প্রকাশ করতে চাই, এখানে মেইন ব্যাপারটা একটু খুব ভালো করে খেয়াল করো। তুমি একটা বর্ণ নিলে এ, এর উপরে যদি একটা তীর চিহ্ন দাও, এটা দ্বারা বোঝায় এ নামক ভেক্টর। তুমি একটা বর্ণ নিলা এ, এর উপরে যদি একটা দাগ দাও, তীর চিহ্ন না, জাস্ট দাগ, এটা দ্বারাও বোঝায় এ নামক ভেক্টর। আর তুমি যদি এর উপরে না দিয়ে নিচে একটা দাগ দাও, নিচে, এটা দ্বারাও বোঝায় এ নামক ভেক্টর। আর লাস্ট, যেটা আমরা কম্পিউটারে কম্পোজ করার সময় করি, মোটা করে লিখি। এই যে আমার এটাকে একটু মোটা করে লিখলাম, যেগুলো আমরা কম্পিউটারে কম্পোজ করার সময় লিখি, বোল্ড করে লিখলাম, যাকে আমরা বলি হচ্ছে বোল্ড, এই বোল্ড করে লিখলেও তোমাকে বুঝে নিতে হবে এটা একটা কি ভাইয়া, ভেক্টর। তাহলে একটা ভেক্টরকে কয়ভাবে প্রকাশ করা যায়? দুইভাবে, অক্ষর দ্বারা, সরল রেখা দ্বারা। অক্ষর দ্বারা কয়ভাবে প্রকাশ করা যায়? 4 ভাবে। কি কি? উপরে তীর চিহ্ন, উপরে দাগ, নিচে দাগ, আর বোল্ড করে লেখা। এখন এখান থেকে তোমাকে আরেকটা জিনিস জেনে নিতে হবে, সেটা হচ্ছে যদি আমরা ভেক্টরের মান প্রকাশ করতে চাই, মান, এই মান প্রকাশ করার জন্য তুমি কি করবা? মান প্রকাশ করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, মনে করো এ হচ্ছে একটা ভেক্টর, তো এই দুই পাশে দুইটা সোজা দাগ দিয়ে দিতে হবে। এটা দ্বারা আমরা বুঝাই তার মডুলাস বা মান বা ম্যাগনিটিউড। তাহলে এটা হচ্ছে তার মান। তাহলে আমি যখন এটা লিখবো, বুঝে নিতে হবে এ নামক ভেক্টর, আর তার পাশে দুটো দাগ দিলে বুঝে নিতে হবে এ নামক ভেক্টরের মান। এবার আসো ভাইয়া, তাহলে এটা যদি এ ভেক্টর হয়, এটা হচ্ছে এ ভেক্টরের মান। এটা যদি এ ভেক্টর হয়, এ ভেক্টরের মান। তারপর এটা যদি আমাদের এ ভেক্টর হয়, এ ভেক্টরের মান। আশা করি আমরা বুঝতে পারছি যে কোনো একটা, এই 4টা নিয়ম হচ্ছে ভেক্টর প্রকাশ করার সিস্টেম, আর এগুলো হচ্ছে মান দেখানোর সিস্টেম। এবং ফাইনালি বলে রাখি, এই 4টা ছাড়াও আরও একটা আছে, সেটা হচ্ছে এ বলতে কিন্তু খালি এ মনে করিও না, যে কোনো অক্ষর দেওয়া যাবে। আমরা জাস্ট এক্সাম্পলের জন্য এই ইউজ করছি। তুমি যখন শুধু এ লিখবা, আর কিচ্ছু লেখো না, শুধু এর মানে এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান। তাহলে আমরা যদি তোমাকে এখন তাহলে একটা প্রশ্ন করি, দেবে বলো তো, আমি যদি প্রশ্ন করি ভাইয়া, বলো, তোমরা চিল্লে বলবো, আমি শুনবো, বলো তো এটা দ্বারা কি বোঝায়? বলো, জোরে বলো। বি ভেক্টর, গুড। তাহলে বলো তো এটা দ্বারা কি বোঝায়? বলো না, বি ভেক্টরের মান। এবারে বলো এটা দ্বারা কি বোঝায়? পি ভেক্টর। এটা দ্বারা কি বোঝায়? পি ভেক্টরের মান। তো আমরা আসলে ম্যাথ করার সময় যখন মান লাগবে, তখন আমরা আসলে এত কঠিন করে না লিখে এভাবে লিখব, মানে ভেক্টর চিহ্ন দিলে, ভেক্টর কিচ্ছু না দিলে সেটা হচ্ছে মান বোঝায়। তাহলে এটা হচ্ছে ভেক্টরকে প্রকাশ করার সিস্টেম। তাহলে বলো তো ভেক্টরকে আমরা কয়ভাবে প্রকাশ করতে পারি? দুইভাবে প্রকাশ করতে পারি, অক্ষর দ্বারা, সরল রেখা দ্বারা। অক্ষর দ্বারা আমরা কয়ভাবে প্রকাশ করতে পারি? অক্ষর দ্বারা 4 ভাবে প্রকাশ করতে পারি। এবং মান প্রকাশ করার জন্য ওই 4টার দুই পাশে দাগ দিতে পারি, আবার সিঙ্গেল আমরা কোনো অক্ষর লিখলেও আমরা এটা দ্বারা মান বুঝি। আর সরল রেখা দ্বারা যদি আমরা বলি, একটা তীর চিহ্নিত সরল রেখা দ্বারা প্রকাশ করি, এবং ওই সরল রেখার উপরে যে বিন্দুটা তার নাম শীর্ষবিন্দু বা মাথা, আর এটা হচ্ছে পাদবিন্দু বা পা বলি আমরা। হ্যাঁ, এই যে এটাকে আমরা বলি পা। পা মানে বুঝো তো, পা মানে কি? লেগ পা। হ্যাঁ, পা ছিল না? তবে হ্যাঁ, পায়ের কিন্তু আরেকটা মিনিং আছে। পা মানে হচ্ছে কবি। কখনো নাম শুনছো? কান্নফা, হ্যাঁ, কান্নফা, বুসুকুপা, কুকুরিপা, হ্যাঁ, লুইপা, ড্যান্ডরপা, নাম শুনো নেই? এগুলো হচ্ছে চর্যাপদের কবি। এই যে ওদের নামের পাশে থেকে পা আছে, এই পাটা কি আসলে কোত্থেকে আসছে? আসলে ওই চর্যাপদের সেখানে এই পা দ্বারা বোঝা যাচ্ছে কবি। কবি খুব সুন্দর করে বলেছে, কান্ন পা এর মানে কান্ন কবি। তারপর হচ্ছে লুই পা মানে হচ্ছে লুই কবি, কুকুরি পা মানে হচ্ছে কুকুরি কবি। তাহলে আমি কি হব? বুঝতে পারছো? আমিও পা। এখন আসি, এখন আমরা মোটামুটি এতটুকু বুঝলাম। এবার আমরা আজকের ক্লাসের লাস্ট জিনিস পড়ে আমরা আজকে প্রথম ক্লাসটা ফিনিশিং দিব। ছোট্ট একটা জিনিস পড়বো, সবাই একটু হেডলাইন লিখো।
দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। হেডলাইন লিখো, দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, একটু লিখে ফেলো। দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। ব্র্যাকেটে লিখে রাখবা হচ্ছে আলফা। তাহলে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, ব্র্যাকেটে লিখে রাখবা আলফা। তার রিজন হচ্ছে আমরা দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণকে সাধারণত আলফা দ্বারা প্রকাশ করি, বাধ্যতামূলক না, সাধারণত আমরা আলফা দ্বারা প্রকাশ করি। এবার খাতায় সবাই সুন্দর করে স্টার মার্ক দিয়ে একটা লাইন লিখো। স্টার মার্ক দিয়ে আমার পক্ষ থেকে একটা লাইন সবাই লিখো, সবাই লিখতে থাকো। লেখো, পায়ে পা রেখে, পায়ে পা রেখে ক্ষুদ্রতম কোণটি হবে মধ্যবর্তী কোণ। মধ্যবর্তী কোণ আলফা। লিখে ফেলো, হাসার দরকার নেই, লিখতে থাকো। তাহলে কী করবো ভাই বলো তো? পায়ে পা রাখবো। তাহলে পায়ে পা রেখে মধ্যবর্তী যে ক্ষুদ্রতম যে কোণটি পাবো ওটা হচ্ছে মধ্যবর্তী কোণ। তাহলে সবাই লিখে ফেলো, পায়ে পা রেখে। সবাই কয়েকবার পড়ো। কী করবো ভাই বলো তো? দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে হলে কী করতে হয়? চিন্তা করতে হয় না, পায়ে পা রাখতে হয়। বলো, দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে হলে কী করতে হয়? পায়ে পা রাখতে হয়। তাহলে আসো, পায়ে পা রেখে ক্ষুদ্রতম কোণটাকে আমরা বলবো দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখন ভাইয়া আসো বুঝাই দিই। মনে করো এটা কোনো একটা বিন্দু, এই বিন্দুতে এই দিকে একটা ভেক্টর আছে, এটার নাম হচ্ছে এ নামক ভেক্টর। হ্যাঁ, এই দিকে একটা ভেক্টর আছে। এবার আমি বললাম এই দিকে একটা ভেক্টর আছে, এটার নাম হচ্ছে ভাইয়া বি ভেক্টর। এবার তোমাকে বলা হলো এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ মানে আলফা এর মানটা কত। দেখো, তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো। আমাকে যে কাজটা করতে হবে, তোমার জন্য আমার পক্ষ থেকে পরামর্শ একটাই, তোমার যে দুইটা ভেক্টরের কথা বলবে ওই দুইটা ভেক্টরে তুমি পায়ে পা মিলাবা। এবং একটা কথা তোমাদেরকে বলে রাখি, কোনো একটা ভেক্টরকে তুমি মান এবং দিক ঠিক রেখে যেখানে ইচ্ছে ওখানে নিতে পারবা। যেমন মনে করো বি ভেক্টর, এটা এভাবে আছে না, তার মান এতটুকুই থাকবে, দিকও এই দিকে থাকবে, তাকে আমি সামনে পিছনে ডানে বামে মানে যে কোনো জায়গায় নিতে পারবো। খালি একটাই কন্ডিশন, তার মানটা আর দিকটা সেম থাকতে হবে। এটা রেখে আমি তারা যেখানে ইচ্ছে সেখানে নিতে পারবো। এই টেকনিকটা তুমি ফলো করবা। তাহলে আমাকে বলো তো, বলো এ ভেক্টরের পা কোথায়, এখানে আছে কি না? আছে। বি এর পা এখানে আছে কি না? আছে। বলো এই বিন্দু থেকে পায়ে পা মিলেছে বা মিলেছে? তাহলে আগে তোমার কাজ হচ্ছে পায়ে পা মিলেছে কিনা দেখতে হবে। পায়ে পা না মিললে জোর করে পর করে পায়ে পা লাগাতে হবে। হ্যাঁ, পায়ে আবার মাথা লাগিয়ে দিও না, পায়ে পাই লাগাবা। তাহলে পায়ে পা লাগানোর পর তুমি কি করবা বলো? এই যে আমার এ এবং বি, এটা হচ্ছে একটা কোণ, আবার এদিক থেকে ঘুরে আসলে এটা একটা কোণ। হ্যাঁ, মধ্যবর্তী কোণ তো দুইটাই হতে পারে। এর মধ্যে ছোটো কোণটা এটা, এই ছোটো কোণটার নাম হচ্ছে আলফা। তাহলে এই কোণের মান যা, এটার নামই হচ্ছে আলফা। তাহলে আশা করি বুঝতে পারছি, পায়ে পা মিলিয়ে ছোটো যে কোণটা ওই কোণটার নাম হচ্ছে আলফা। এখন আসো ভাইয়া আরেকটা সামনের দিকে আগাই। আমি আরেকটা প্রশ্ন দিই। যেমন মনে করো আমি দিলাম যে এটার নাম হচ্ছে এ নামক ভেক্টর। হ্যাঁ, এবার তোমাকে ভাইয়া বললাম যে এটার নাম হচ্ছে বি নামক ভেক্টর এবং এই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। এবার আমি তোমাকে বললাম যে আলফা এর মানটা কত। এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি আলফা এর মান কত, তাহলে বলো কীভাবে বের করতে পারবো কি না? অবশ্যই আমরা পারবো আলফা এর মান বের করতে। তাহলে এখানে বেসিক নিয়মটা কীভাবে বলি তো? এই যে এ ভেক্টর, যেটা এ ভেক্টরের পা এখানে আছে, তাহলে বি ভেক্টরের কি এখানে পা আছে? না, এর মাথা যেখানে বি এর পা যেখানে সেখানে বি এর মাথা। এর মানে পায়ে পা নেই, পায়ে মাথা আছে। তাহলে আমাকে এরকম করলে হবে না, আমাকে পায়ে পা রাখতে হবে। আর তুমি বলো একজনের পা এখানে আরেকজনের পা এখানে, তাহলে আমাকে যে কাজটা করতে হবে যেমনি হোক দুইজনের পায়ে পায়ে মিলাতে হবে। তাহলে আমি একটা কাজ করি, বি ভেক্টরটা আমি এদিক থেকে ধাক্কা মারলাম, এই হারাম দাদারা বলো ধাক্কা মাইরা মাইরা আমি এইদিকে নিয়ে আসলাম। এই বি ভেক্টরটাকে আমি ধাক্কা মাইরা এখানে নিয়ে আসলাম। এর মানে একটু আগে বি ভেক্টর এখানে ছিল, বর্তমানে বি ভেক্টর এখানে চলে আসছে। এর মানে আমরা বলতে পারি এটা বাদ, এটাকে আমি অলরেডি এখানে নিয়ে চলে আসছি, এটা বাদ, এটা বাদ। এটাকে আমি বর্তমানে এখানে নিয়ে আসছি, যে ধাক্কা মেরে মেরে নিয়ে আসছি। বর্তমানে এটাই আমার বি ভেক্টর, এটা না, এটা বাদ। তাহলে বলো তো এই বি ভেক্টরের পা এখানে আছে কিনা? আছে। এর পা এখানে আছে কিনা? আছে। পায়ে পা মিলেছে কিনা? মিলেছে। এবার তোমাকে যে কাজটা করতে হবে, যাদের পায়ে পা মিলেছে তাদের মধ্যবর্তী ছোটো কোণটা বের করতে হবে। তাহলে এই পায়ে পা মিলার পরে এই মধ্যবর্তী ছোটো কোণ হচ্ছে এটা।
এই মধ্যবর্তী ছোট কোণটাকে আমরা কী নামে রাখবো? আলফা নামে রাখবো। তাহলে অনেকে মনে করছে এখানে আলফার মান 60, আসলে 60 না, এখানে আলফার মান হচ্ছে এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 180, 180 থেকে 60 গেলে আমরা বলতে পারবো 180 মাইনাস 60 মানে হচ্ছে কত? 120 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের আলফা এর ভ্যালু। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে আমাদেরকে এই স্টাইলে আলফা এর মানটা বের করতে হবে। এবার আমি দুইটা দিই বোর্ডে, আমি দিয়ে দেখি তোমরা পারো কিনা। হ্যাঁ, তোমরা পারো কিনা দেখি। আশা করি এতটুকু বুঝতে পারছো। এটা হচ্ছে মধ্যবর্তী কোণ বের করার কনসেপ্ট। আরও দুইটা প্র্যাকটিস করলে কারো কনফিউশন থাকলে ক্লিয়ার হয়ে যাবে ভাইয়া। আসো, এবার তোমাকে আমি প্রশ্ন দিই, দেখি তুমি পারো কিনা। হ্যাঁ, আমি জানি তুমি পারবা, সো কোনো প্যারা নেওয়ার কিছু নাই। দেখো দিলাম, সবাই একটু প্রশ্নটা লিখো। এটা মনে করা হচ্ছে এ ভেক্টর, হ্যাঁ, আর এটা মনে করা হচ্ছে আমাদের বি ভেক্টর। আর আমি বললাম যে এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি, তুমি এটার মধ্যবর্তী কোণ বের করো। এরপর তোমাকে বললাম যে আমি এই দিকে একটা ভেক্টর আছে, এটার নাম হচ্ছে এ ভেক্টর, আর এই দিকে একটা ভেক্টর আছে, এটার নাম হচ্ছে বি ভেক্টর। আমি বললাম যে এই দুজনের মধ্যবর্তী কোণটা, এই যে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এখান থেকে বললাম যে আলফা এর মান কত, এখান থেকে বললাম যে আলফা এর মান কত। সবাই ভিডিও পজ করে মান দুইটা নিজে নিজে বের করো, এরপর আমি বলে দিচ্ছি। আমি ধরে নিচ্ছি তোমাদের মান বের করা শেষ। এবার আসো আমরা দেখি, এর পা এখানে, বিয়ের পা এখানে, এ আর বি এর পায়ে পা কি মিলেছে? মিলেনি। তাহলে পায়ে পা মিলাতে হলে কী করতে হবে? এইটাকে ধাক্কা মারো। এইটাকে ধাক্কা মেরে 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 এখানে আনলাম। অনেকে বলতে পারে ভাইয়া আমরা বিটাকে কি এখানে আনতে পারবো না? পারবা, কোনো অসুবিধা নেই। আমি আগে এটা দেখাই দিই। একে আমি ধাক্কা মেরে মেরে এখানে আনলাম, বর্তমানে এ এখানে। তাহলে এটার নাম এ আর এটার নাম বি। এ আর বি এর মাঝখানের এই অ্যাঙ্গেলটা, এটার নামই হচ্ছে আলফা। তাহলে এটা 120 হলে এটা হবে 180 মাইনাস 120 মান হচ্ছে 60 ডিগ্রি। অনেকে বলতে পারে ভাইয়া আপনি একে ধাক্কা মেরে এখানে আনছেন, আমি এটা করব না, আমি বিকে এর পায়ে নিয়ে যাব। তাহলে সোজা কথা, বি এর পায়ে এখানে, তাহলে এই বিটাকে এখান থেকে তুলে নিয়ে এখানে বসাই দাও। এই যে কেউ চাইলে এটাও করতে পারে যে এ জায়গায় রয়ে গেছে, বিটাকে আমি এখানে আনলাম, তখন হচ্ছে এই কোণটা হচ্ছে আলফা। সেম কথাই তো, কোনো অসুবিধা নেই। তবে এভাবে করলে সবচেয়ে ভালো, তোমার ইজিলি বুঝতে পারবা। এবার আসো দেখো, এখানে অনেকে বলবে যে ডাইরেক্ট আনসার 60। হ্যাঁ, এটা সঠিক, কিন্তু আমরা তোমাকে একটা নিয়ম শিখাইছি। কী নিয়ম? পায়ে পা রেখে মধ্যবর্তী কোণ, ছোটো কোণটা। এখন মাথায় মাথা রাখলেও হয়, কিন্তু এত কিছু মনে রাখার দরকার নেই। তুমি এক নিয়মে থাকো যে পায়ে পা মিলাবা। তাহলে বলো এর পা এখানে, বি এর পা এখানে। তাহলে আমরা একটা কাজ করি, দুজনের পা এক জায়গায় আনবো। তাহলে আমি এটাকে ঠেলে এখানে আনলাম, এটার নাম এ, আর বিটাকে ঠেলে এখানে আনলাম, এটার নাম হচ্ছে বি। তাহলে পায়ে পা মিলেছে, এই কোণটা হচ্ছে আলফা, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে মধ্যবর্তী কোণ। অ্যান্ড লাস্ট একটা প্রশ্ন, এটা বোর্ড পরীক্ষা এমসিকিউতে আসছিল, এবং অনেক গাইডে, তোমরা কিছুদিন পর যখন গাইড কিনবা তখন দেখবা গাইডের মধ্যে এটা আনসার ভুল আছে। সো আমি তোমাকে একটু প্রশ্নটা দিই, দেখি তুমি সলভ করতে পারো কি না। এটা বোর্ড পরীক্ষার প্রশ্ন, মেবি ডিজে বোর্ডে আসছিল। ডিজে মানে হচ্ছে দিনাজপুর বোর্ড। সো দিনাজপুর বোর্ডে মেবি 2017 সাল, আই ডোন্ট নো এক্স্যাক্টলি কত সাল, 2017 হবে মেবি। সো হোয়াট এভার, ওই প্রশ্নটা ছিল হচ্ছে এরকম, একটু প্রশ্নটা লিখে নাও। একটা ত্রিভুজ আঁকা ছিল, হ্যাঁ, বলা ছিল যে এটার নাম হচ্ছে পি ভেক্টর, এটার নাম হচ্ছে কিউ ভেক্টর, এবং এটার নাম হচ্ছে আর ভেক্টর। সো প্রশ্ন যেটা করেছে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজটির পি ভেক্টর ও কিউ ভেক্টর এর মধ্যবর্তী কোণ কত। এটা এমসিকিউতে আসছিল, মধ্যবর্তী কোণ কত, এটা হচ্ছে প্রশ্ন। এখানে মধ্যবর্তী কোণ কত, এটা সমবাহু ত্রিভুজ বলে দিচ্ছে। অপশান আমি দিচ্ছি না, ডাইরেক্ট আনসারটা বলো যে মধ্যবর্তী কোণটা কত, দেখি তোমরা পারো কিনা। সো ভিডিও পজ করে নিজে নিজে সলভ করো। আশা করছি তোমাদের সলভ করা শেষ। এবার আমরা আনসারটা দেখাই দিই। যারা আনসার 60 ডিগ্রি দিয়েছ তাদের আনসার 100% রং। সঠিক আনসার হচ্ছে 120 ডিগ্রি। একটু খেয়াল করো, এই কোণটা 60 আমরা জানি যেহেতু সমবাহু ত্রিভুজ। তোমাকে বলেছে ফি আর কিউ এর মধ্যবর্তী কোণ বের করতে। এখন বলো ফি এর পা আর কিউ এর পা কি এক জায়গায় আছে? না, এই জায়গায় কিউ এর পা আছে কিন্তু ফি এর মাথা। তাহলে আমি ফিটাকে একটু ধাক্কা মারবো, ফিটাকে ধাক্কা মেরে এখানে আনলাম, এই যে এটাই হচ্ছে আমাদের ফি ভেক্টর। তাহলে ফিটাকে যখন ধাক্কা মেরে এখানে আনলাম তখন পায়ে পা মিলেছে। এই পায়ে পা মিলে অবস্থায় এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি, এটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। অতএব আমার আনসার হচ্ছে 120 ডিগ্রি। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো।
এটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার কনসেপ্ট। আজকে আমরা জাস্ট হালকা বেসিক কনসেপ্ট পড়াইলাম। আমরা সামনের ক্লাসগুলোতে, আপকামিং ক্লাসগুলোতে আরও ইন ডিটেলস আমরা ইন ডেপথে যাব, এবং আমাদের পড়াশোনার স্টাইলটা হবে হচ্ছে এরকম, একাডেমিক, অ্যাডমিশন সব কিছুকে আমরা জমকালো করে পড়াবো। মানে তুমি এখন থেকেই একাডেমিক অ্যাডমিশন মাথায় নিয়ে আগাইতে থাকবা। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমরা ভেক্টরটা পুরোটা এমনিতেই সবার জন্য ফ্রি দিব। আর আমার করোনা তো অনলাইনে পড়াইছিলাম, এরপরে আসলে অফলাইনে ব্যস্ততার কারণে অনলাইনে আর কন্টিনিউ করা হয়নি। ইনশাল্লাহ এইচএসসি 28কে নিয়ে এই বছর অনলাইনে আসতেছি ইনশাল্লাহ। সো যারা অনলাইনে করতে চাও তাদের সাথেও দেখা হবে, আর অফলাইনে তো অলরেডি ক্লাস চলতেছে। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।